আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামের ঘটনার পরও কেন সতর্ক হল না সরকার, এই মর্মে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। গোপালগঞ্জে আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক, চলছে আলামত উদ্ধারের কাজ। শরীয়তপুরে বসতঘরে আগুন লেগে বিছানাতে পুড়ে মারা গেলেন এক বৃদ্ধা। ধারণা করা হচ্ছে শীত নিবারণের আগুন থেকেই আগুনের সূত্রপাত। শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে মাদারীপুরের বিভিন্ন অংশে গাছ ফেলে মিছিল করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, বন্ধ থাকে যান চলাচল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর স্পর্শকাতর তথ্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। চট্টগ্রামের ঘটনার পরও কেন সতর্ক হল না সরকার, এই মর্মে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত খবর। চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হল না, এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে, হাদিকে গুলি করা হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাদের সময়ে এত সন্ত্রাসী কি করে বাড়ল, কোথা থেকে তারা এমন রাজত্ব করছে, অথচ এখন সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা ছিল। রিজভী আরও বলেন, ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানালো, তারা কেন ব্যর্থ হল? চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হল না? কেউ কি আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কিনা, সেই প্রশ্ন এখন সামনে আসছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, 5ই অগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তন এসেছে, সেটিকে মাথায় রেখে সহনশীল বাংলাদেশ গড়ার রাজনীতি আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এর বিপরীত ভিন্ন রাজনীতি দেখতে পাওয়া যাচ্ছে, যা হলো অন্যের ক্ষতি করা, অন্যকে ছোট করা এবং যে কোনো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। দেশের মানুষ এই ধরনের রাজনীতি দেখতে চায় না। তিনি আরও উল্লেখ করেন যে গণতন্ত্র তখনই কাজ করে যখন অর্থনীতির সুফল প্রতিটি মানুষ পাবে, অন্যথায় গণতন্ত্র শুধু ভাষণ আর নির্বাচনের সীমাবদ্ধতায় আটকে থাকবে। গোপালগঞ্জে আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক, চলছে আলামত উদ্ধারের কাজ। গোপালগঞ্জে আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 3 রাস্তার মোড়ে পরপর 2টি বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পরে এক প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের 3 রাস্তার মোড়ে 2টি হাতে বানানো পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান গ্রহণ করে নিশ্চিত করে যে কোনো ধরনের হতাহতের বা ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরা ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলছে। শরীয়তপুরে বসতঘরে আগুন লেগে কামরুন নাহার নামে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায়। নিহত কামরুন নাহার একই এলাকার মৃত মুসলিম সর্দারের ছেলে। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 30 বছর আগে স্বামী মুসলিম সর্দার মারা যাওয়ার পর কামরুন নাহার ওই ঘরে একাই থাকতেন। শনিবার ভোরে ঘরটিতে আগুন লাগলে তিনি ঘরের মধ্যেই পুড়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য ঘরে মাটির মালসায় জ্বালানো আগুন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। নিহতের প্রতিবেশী আব্দিস সালাম বলেন, ভোরে ছেলের চিৎকারে তার ঘুম ভাঙে, উঠে দেখেন কাকিমার ঘরে আগুন লেগেছে। পরে বালতি আর মোটরের সাহায্যে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি পুড়ে মারা গেছেন। তিনি আরও জানান, ঘরটিতে বিদ্যুতের লাইন ছিল না, বৃদ্ধা ল্যাম্প এবং মাটির মালসা ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে হয়তো সে আগুন থেকেই ঘরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য সাইদ শেখ বলেন, তার কোনো ছেলে সন্তান ছিল না। আগের ঘরের 7টি মেয়ে ছিল যাদের বিয়ে হয়ে গেছে। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। স্বামীর কিছু সম্পত্তি ছিল, পাশাপাশি প্রতিবেশীর কাছ থেকেও খাবার পেতেন। রাতে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন,
দেশের গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখার চেষ্টা চলছে এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। দুলু মন্তব্য করেন, নির্বাচন কমিশন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, কিন্তু গত 24 বছর ধরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়ে দীর্ঘ 24 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। এর বিরুদ্ধে দেশের জনতা নির্বাচন বয়কট করেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য প্রথমে বিএনপি প্রার্থী চট্টগ্রামের এরশাদুল্লাহকে গুলি করার মাধ্যমে হত্যা চেষ্টা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকালে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আগামী দিনে আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য সবাইকে একত্রিত হয়ে সতর্ক, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি আহ্বান জানান। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মাদারীপুরের বিভিন্ন অংশে গাছ ফেলে মিছিল করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বন্ধ থাকে যান চলাচল। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মাদারীপুরের বিভিন্ন অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনাটি ঘটে ভোরে মাদারীপুর সদর উপজেলা এবং রাজৈর উপজেলায়। এই সময় প্রায় 2 ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন যৌথভাবে মিলে গাছগুলো অপসারণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মহাসড়ক অবরোধে নেতৃত্ব দিচ্ছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাবেলুর রহমান শফিক খান। এই সময় তাকে বক্তব্য দিতে এবং তার সঙ্গে উপস্থিত বেশ কিছু নেতাকর্মী ও সমর্থকদের আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই সময় তাদের অনেকের হেলমেট এবং মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম ভুইয়া বলেন, তারা ভোর 5:50 খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে 5টি গাছ অপসারণ করেন। স্থানীয়রা আরও 5টি গাছ অপসারণে সহায়তা করেন। গাছগুলো অপসারণ করতে তাদের প্রায় 1 ঘণ্টার মতো সময় লেগেছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর স্পর্শকাতর তথ্য। গত শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বাতন্ত্র্য মেনসাদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটপূর্ণ অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে এবং সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু অভিযোগ উঠেছে যে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো এই অভিযোগ করছে। টার্গেট কিলিংয়ের শিকার হতে পারে এমন তালিকায় হাদি ছাড়া জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছিল। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবী সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ এই 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে এনেছিলেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। সূত্র থেকে জানা যায়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বস্ত পত্রতল তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রের কথাও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজের সূত্রে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। তিনি দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও মনে করেন যে এক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়ে তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করা উন্নত দশগুলোর মতো সম্ভব নয়। এক প্রশ্নে তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলেছি নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। তিনি সতর্ক করেন যে শুধু কয়েকজন ছোটখাটো অপরাধীকে ধরে লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।